আসসালামু আলাইকুম। আজ ২রা আগস্ট ২০২৫ শনিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়ার পর বাংলাদেশের উপর দেশটির আরোপ করা পাল্টা শুল্কের হার শেষ পর্যন্ত ২০% নির্ধারিত হয়েছে। নতুন শুল্ক হার ৭ই আগস্ট থেকে কার্যকর হবে। গতকাল শুক্রবার হোয়াইট হাউসের এক ঘোষণায় কথা বলা হয়। বাণিজ্য বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, শুল্ক হার কমে প্রতিযোগিতার কাছাকাছি অবস্থানে আসার ঘটনা বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক। ২৯ জুলাই থেকে ৩ দিনের আলোচনা ও দর কষাকষির শেষ দিন ৩১ জুলাই এই ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন। এতে বাংলাদেশ সহ বিশ্বের ৭০টি দেশের উপর ১০ থেকে ৪১% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের ঘোষণা আসে। পাল্টা শুল্ক হার ৩৫% থেকে ২০% নামিয়ে আনতে বাংলাদেশের দিক থেকে যুক্তরাষ্ট্রকেও বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে। একদিকে সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশটি থেকে আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে শুল্ক হার প্রায় শূন্য করে দেওয়া হয়েছে। জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তিনি তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৫ই আগস্ট জুলাই জাতীয় সনদ ঘোষণা করতে চেয়েছে অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২ পর্যায়ের সংলাপ শেষে সনদ প্রণয়নের পথে অগ্রসর হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়া চূড়ান্ত করে দলগুলোর মতামত ও স্বাক্ষর নেওয়ার কাজটুকুই এখন বাকি। তবে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মত ভিন্নতার কারণে শেষের এই কাজ যথাসময়ে সুষ্ঠুভাবে সমাধা হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের পণ্যের উপর শুল্ক হার কমে আসায় একে ঐতিহাসিক চুক্তি আখ্যা দিয়ে বাংলাদেশের শুল্ক আলোচকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া আরও একদল বাংলাদেশিকে ঢাকায় ফেরত পাঠিয়ে দিচ্ছে দেশটির সরকার। একটি সামরিক বিমানে আজ শনিবার তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশের একজন কূটনৈতিক এই বিষয়টি নিশ্চিত করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধ হয়ে ধরে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের পাঠাচ্ছে। বাংলাদেশেও প্রতি মাসে কিছু মানুষকে ফিরতে হচ্ছে। তবে শনিবার যে দলটি ঢাকায় পৌঁছবে তাতে ঠিক কতজনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরতে হচ্ছে তা নিশ্চিত নয়। পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘন্টায় মোট ১,২৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে গতকাল সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে রেখেছিলেন একদল ব্যক্তি। টানা ৩২ ঘন্টা অবরোধের পর গতকাল শুক্রবার সন্ধ্যা ৬:৩০টার দিকে আরেক দল ব্যক্তি নিজেদের প্রকৃত জুলাই যোদ্ধা দাবি করে ওই অবরোধকারীদের উপর হামলা করেন। তারা শাহবাগ মোড়ের চারপাশে রাখা ব্যারিকেড সরিয়ে দেন। এর এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন পুলিশ এসে দুই পক্ষকে লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর শাহবাগ মোড় দিয়ে পুরোদমে যান চলাচল শুরু হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক এক সেনা কর্মকর্তার বিষয়ে তদন্ত আদালত গঠনের তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। গতকাল শুক্রবার দুপুরে আইএসপিআর এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ অনুযায়ী সেনা আইনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হৃদযন্ত্রে আজ শনিবার সকালে অস্ত্রোপচার করা হবে। সংস্কার ও ঐক্যমত্য কমিশনের মতামতের আইনি কাঠামো নিয়ে নানান ষড়যন্ত্র চলছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর নেতারা। তারা বলছেন, সংস্কার, বিচার ও নির্বাচন ছাড়া ক্ষমতার পালা বদলের প্রশ্নই ওঠে না। একই সঙ্গে তারা অতি দ্রুত জুলাই সনদ ঘোষণারও দাবি জানান। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল শুক্রবার জুলাই ২৪-এর গণ অভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক এক সেমিনারে জামায়াতের ইসলামীর নেতারা এসব কথা বলেন। জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন বৈঠকের প্রতিশ্রুতি রাখবেন বলে প্রত্যাশা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি লন্ডনে গিয়ে তারেক রহমানকে এবং দেশবাসীকে কথা দিয়েছিলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন। রাজধানীর উত্তরায় মুগ্ধ মঞ্চে গতকাল শুক্রবার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রেল লাইনে কাটা পড়ে এক গবেষণা প্রকল্পের অধীনে থাকা 22টি উন্নত জাতের ভেড়া মারা গেছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল সংলগ্ন রেল লাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর AKM আনিসুর রহমান। জানা গেছে, গবেষণা ও প্রজননের কাজে ব্যবহৃত এই উন্নত জাতের প্রতিটি ভেড়ার বাজার মূল্য 30 থেকে 60 হাজার টাকা। রাজধানীর বক্ষবিধি হাসপাতালের ভেতরে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্যালয়ের সামনে জামাল হোসেন নামের 40 বছর বয়সী এক কর্মচারী নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাত 8:15টার দিকে এ ঘটনা ঘটে। নিউ ইয়র্কের ব্যস্ততম সড়কে প্রতিদিন লাখো মানুষের চলাচল। তবে গত বৃহস্পতিবার সকালে সেই চেনা পথ যেন রূপ নেয় এক শোক মিছিলের শহরে। বিপুল সংখ্যক মানুষ থমকে দাঁড়ালো এক তরুণ পুলিশ কর্মকর্তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। বাংলাদেশি বংশোদ্ভূত এই পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম, বয়স 26 বছর। 3 বছর আগে স্বপ্ন নিয়ে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেন দিদারুল। গত 28 জুলাই ম্যানহাটনে দায়িত্ব পালনের সময় এক বন্দুক হামলায় তিনি নিহত হন। গত বৃহস্পতিবার তাকে শেষ বিদায় জানান সহকর্মী, সাধারণ আমেরিকান সিনেটর, সিটি মেয়র, গভর্নর থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশিরা। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর 49 জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এক দিনে। তাদের মধ্যে 25 জন অতিরিক্ত কমিশনার এবং 24 জন যুগ্ম কমিশনার রয়েছেন। গত বৃহস্পতিবার 2টি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্রাবাসের ছাদ ধসে 11 শ্রমিক আহত হওয়ার ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 138 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে চিকিৎসাধীন কোনো রোগীর মৃত্যু হয়নি। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, গাজায় প্রয়োজনীয় ত্রাণ সহায়তা অবরোধ করে রেখেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে নারী, পুরুষ থেকে শুরু করে শিশুরাও চরম অপুষ্টিতে ভুগছে। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, একটি কনসার্টে পারফর্ম করতে পারিশ্রমিক হিসেবে 2 কোটি রুপি নেন ভারতীয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেন সঙ্গীত পরিচালক মন্টি শর্মা। শুধু অরিজিতের পারিশ্রমিকই নন, সময়ের সঙ্গে মিউজিক ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক কিভাবে বদলেছে সেই তথ্যও দিয়েছেন তিনি। মন্টি জানান, এক সময়ে তিনি এক গানের জন্য 35,000 রুপি পেতেন। সব মিলিয়ে গান তৈরির বাজেট হতো 2 লাখ রুপি। এখন সেটা বেড়ে হয়েছে 15 থেকে 20 লাখ রুপি। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।